আলু হবে, পেঁয়াজ হবে, করলা হবে, আসুন দাদা। অনেক দিন আগের কথা। বাতাসপুর নামে একটি ছোট্ট গ্রামে মনোহর নামের একজন অত্যন্ত সরল, সাদামাটা এবং গরিব লোক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল। তার একটি ছেলে ছিল যার নাম রহিম ছিল। রহিমও তার বাবার মতো খুব পরিশ্রমী ছিল। রহিম যখন ছোট ছিল তখনই রোগের কারণে তার মায়ের মৃত্যু হয়েছিল। রহিমের মায়ের মৃত্যুর পর রহিমের বাবা মনোহর প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো দ্বিতীয় বিয়ে করবে না এবং নিজেই রহিমকে ভালোবাসা দিয়ে লালন পালন করবে। বাবা ছেলে দুজনেই রাজা হুমায়ুনের প্রাসাদে কাজ করত। রাজা তাদের পরিশ্রমের বদলে মাত্র 1.5 কিলো খাদ্যশস্য দিতেন। 1.5 কিলো খাদ্যশস্যে বাবা ছেলের খুব কষ্টে দিন কাটত। তাই কখনো তাদের দুজনকে খালি পেটেই থাকতে হতো, তো কখনো আধপেট খাবার খেয়ে জীবনযাপন করতে হতো। একদিন রহিম তার বাবাকে বলে, বাবা, আমাদের এই রাজপ্রাসাদে চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু কাজ করা উচিত। আমাদের অন্য শহরে চাকরি করা উচিত, কারণ কাজের পরিবর্তে রাজা আমাদের এত কম খাদ্যশস্য দেয়। এই কম খাদ্যশস্যের কারণে আমাদের পেটও কখনো ঠিকভাবে ভরে না এবং আমরা সব সময় ক্ষুধার্তই থাকি। ক্ষুধার্ত থাকার কারণে আমরা খুব দুর্বল হয়ে গেছি। আমরা যদি ঠিকমতো খাবার নাই খেতে পাই তাহলে কাজই বা কিভাবে করব? ছেলে, কথা তো তুমি খারাপ বলোনি। খালি পেটে থাকার কারণে আমিও খুব দুর্বল হয়ে পড়েছি। সব সময় মাথা ঘোরে, কখনো কখনো তো আমার চোখেই দেখা বন্ধ হয়ে যায়। কিন্তু ছেলে, আমরা রাজার চাকরি ছেড়ে দিতে পারবো না। আমরা যদি রাজার চাকরি ছেড়ে অন্য শহরে চাকরি করি তাহলে রাজা আমাদের খুঁজে বের করে সারা জীবনের জন্য কারাগারে বন্দী করে দেবেন। তাই আমাদের জন্য এটাই ভালো যে চুপচাপ আমরা রাজার চাকরি করে যাই। চলো, এখন তুমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো আর আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে নিই। রহিম কাঠ আনতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। তখনই মনোহরের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আসে এবং সে মনোহরকে বলে, ছেলে মনোহর, তুই জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস। এখন আর কষ্ট সহ্য করতে হবে না। বুড়ো বয়সেও তো তুই সুখ পেলি না। তোর ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে ভালো একটা মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দিস না কেন? বাড়িতে বউ এলে তোদের দুজনকে অন্তত ঘরের কাজ করতে হবে না। সারাদিন মজদুরি করো, সন্ধ্যায় এসে আবার খাবার বানাও। বাড়িতে বউ এলে তোদের দুজনের ঘরের অনেক কাজ থেকে মুক্তি মিলে যাবে, ঘরের সৌন্দর্যও বেড়ে যাবে। কাকিমা, রহিমের বিয়ে তো 5 মাস আগেই হয়ে গেছে। কি বলছিস তুই? রহিমের বিয়ে হওয়া 5 মাস কেটে গেছে, কিন্তু তুই তো কখনো এই কথা কাউকে বলিসনি। কি কারণে তুই এই কথা লুকিয়ে রেখেছিস? অন্তত আমাকে তো খবর দে। কাকিমা, কারণ তো কিছুই না। বৌমা তার মায়ের বাড়িতে আছে। শেষ পর্যন্ত বৌমা মায়ের বাড়িতে কেন? তুই তাকে সেখানে রেখে দিয়েছিস কেন? ছেলের বিয়ে দেওয়া হয় বউকে মায়ের বাড়িতে ছেড়ে আসার জন্য নাকি? তুই তোর ছেলেকে বলে দিস না কেন যে সে তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে যেন নিয়ে আসে? তুই আজই রহিমকে পাঠিয়ে দে বৌমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার জন্য। কেমন করে পাঠিয়ে দেব কাকিমা? দারিদ্রতা তো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। আমাদের বাড়িতে তো একটি খাট পর্যন্ত নেই যার উপর সে বসতে পারবে। আর আমাদের কাছে এত টাকা নেই যে আমরা খাট কিনে আনতে পারবো। রহিমের এমন পোশাকও নেই যা পরিধান করে সে শ্বশুরবাড়ি যেতে পারবে। রহিমের কাছে তো মাত্র একটাই জামা ও প্যান্ট আছে, সেটাও অনেক পুরনো হয়ে গেছে। পুরনো কাপড় পরে শ্বশুরবাড়ি যাওয়া কেমন দেখাবে কাকিমা? আর পাড়া প্রতিবেশী কি বলবে? আরে বাহারে মনোহর, আমি তো তোকে খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তুই তো বড় একটা বোকা মানুষ। শুধু এই ছোট্ট কারণেই তুই বৌমাকে তার মায়ের বাড়িতে রেখে দিয়েছিস। আমি তো ভাবছিলাম কোনো বড় ঝামেলা হয়েছে মনে হয়।
পাড়া প্রতিবেশী কি বলবে, এটা কি কোনো কথা? অন্যের সুখে দুঃখে পাড়া প্রতিবেশী সবসময় সমালোচনা করবে, কারণ কিছু লোকের জন্মই হয় অন্যের সমালোচনা করার জন্য। আমাদের তাদের উপেক্ষা করা উচিত। আর খাট এবং কাপড়ের জন্য তোকে চিন্তা করতে হবে না। বৌমাকে বসানোর জন্য খাট এবং শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রহিমকে নতুন পোশাক আমি কিনে দেব। এই কথা বলে সেই বৃদ্ধ মহিলা নিজের বাড়ি চলে যায়। তারপর মনোহর ভাবতে থাকে, কাকিমা ঠিকই বলেছেন, বৌমাকে ঘরে ফিরিয়ে আনা উচিত। বৌমা এলে আমাদেরও ঘরের কাজ থেকে রেহাই মিলবে। মেয়েই তো পরিবারের আসল সৌন্দর্য, আর আমাদের ঘরে বৌমা এলে সেই সৌন্দর্য আরও বেড়ে উঠবে। আমি কালই রহিমকে বৌমাকে নিয়ে আসার জন্য পাঠাবো। পরের দিন সেই বৃদ্ধ মহিলা মনোহরের বাড়িতে আসে। সে বাজার থেকে রহিমের জন্য কিছু কাপড় এবং একটি খাট নিয়ে আসে। রহিম খাট দেখে তার বাবাকে বলে, বাবা, আপনি এই খাট কোথা থেকে নিয়ে এসেছেন? ছেলে, এই খাট বিন্তি কাকিমা দিয়েছেন এবং তিনি তোমাকে নতুন কাপড়ও দিয়েছেন। কিন্তু বাবা, বিন্তি ঠাকুমা আমাদের খাট এবং নতুন কাপড় কেন দিয়েছেন? ছেলে, বিন্তি কাকিমা এই খাট তোমার বউয়ের জন্য দিয়েছেন, আর এই নতুন কাপড় তোমার জন্য। তুমি কাল এই নতুন কাপড় পরে শ্বশুর বাড়ি যাবে এবং তোমার বউকে নিয়ে আসবে। কিন্তু বাবা, আমাদের ঘরের অবস্থা তো এমন যে নুন আনতে পান্তা ফোরোয়। এমন অবস্থায় আমরা বিদিশাকে কি খাওয়াবো? সে আমাদের বাড়ির এমন অবস্থা দেখলে কি ভাববে? হ্যাঁ, আমি সব জানি ছেলে, কিন্তু বউকে সারা জীবনের জন্য শ্বশুরবাড়িতে রাখা যায় না, তাই না? শেষ পর্যন্ত কোনো না কোনো সময় তো আনতেই হবে। তাই আমি বলি, তুমি কালই গিয়ে বৌমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবে। ঠিক আছে বাবা, যেমন আপনার ইচ্ছে। আমি কালই গিয়ে বিদিশাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসব। পরের দিনই রহিম সেই বৃদ্ধ মহিলার দেওয়া কাপড় পরে বিদিশাকে আনতে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। শ্বশুর বাড়িতে রহিমকে অনেক আপ্যায়ন করা হয়। সে কয়েক সপ্তাহ শ্বশুর বাড়িতেই থাকে। তারপর সে তার স্ত্রী বিদিশাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আমাদের বাড়ি এখনো খুব নোংরা অবস্থায় রয়েছে। বিদিশা দেখলে আমাদের সম্পর্কে কি ভাববে? আমি বিদিশাকে বিন্তি ঠাকুমার বাড়িতে রেখে আসি। আগে আমি আমাদের বাড়ি পরিষ্কার করে নেব, তারপর বিদিশাকে আমাদের বাড়ি নিয়ে আসব। রহিম তার স্ত্রীকে বিন্তি ঠাকুমার বাড়িতে রেখে নিজের বাড়ির দিকে রওনা হয়। যখন মনোহর রহিমকে একা আসতে দেখে, তখন সে রহিমকে বলে, ছেলে, তুই একা আসছিস কেন? বৌমা কোথায়? তুই তাকে নিয়ে আসলি না কেন? বাবা, আমি বিদিশাকে বিন্তি ঠাকুমার বাড়িতে রেখে এসেছি, কারণ আমাদের বাড়ি এখন খুব নোংরা। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বিদিশা দেখলে কি ভাববে? বাড়ি পরিষ্কার হয়ে গেলে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসব। পরিষ্কার পরিচ্ছন্ন তো পরে করা যাবে, আগে তুই রাজমহলে চল। রাজা তোকে কয়েকদিন ধরে ডেকেই চলেছেন। আমি তার কাছে রোজ কোনো না কোনো বাহানা করে দিচ্ছি। তোকে শ্বশুরবাড়িতে এতদিন থাকা উচিত ছিল না। জানি না রাজা তোকে কেন রোজ ডেকে চলেছেন। রহিম ঘর পরিষ্কার না করেই তার বাবার সাথে রাজমহলে চলে যায়। ওদিকে বুড়ি ঠাকুমা বিদিশার খুব আপ্যায়ন করে। মেয়ে, তুমি খুব বুদ্ধিমতী। বিধাতা তোমাকে সব সময় খুশি রাখুন। এসো আমার সাথে, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বিন্তি ঠাকুমার কথা শুনে বিদিশা অবাক হয়ে যায় এবং সে বিন্তি ঠাকুমাকে জিজ্ঞেস করে, ঠাকুমা, যদি এই বাড়িটি রহিমের নয়, তাহলে রহিমের বাড়ি কোথায়? মেয়ে, রহিম রাজমহলে কাজ করতে গেছে, তাই তোমাকে আমার বাড়িতে রেখে গিয়েছিল।
তুমি এখন নতুন নববধূ একা বাড়িতে কিভাবে থাকতে পারবে সে কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করে ফিরে আসবে। চলো, তার আসার আগেই আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। তারপর বিন্তি ঠাকুমা বিদিশাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। বিদিশা রহিমের বাড়ি দেখে অবাক হয়ে যায়। পুরো বাড়ি নোংরা অবস্থায় পড়েছিল। বাড়িটি দেখে মনে হচ্ছিল যেন বছরের পর বছর বাড়িতে ঝাড়ু দেওয়া হয়নি। বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এক কোণে 2-3 জোড়া কাপড় রাখা ছিল, সেগুলোরও অনেক জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল এবং সেই কাপড়গুলোর ওপর ধুলো জমে গিয়েছিল। বাড়ির এই অবস্থা দেখে বিদিশার চোখে পানি চলে আসে। তখন সে ভাবে, হে বিধাতা, আগের জন্মে আমি এমন কি পাপ করেছিলাম যার শাস্তি আমাকে এই জন্মে ভুগতে হচ্ছে? এই বাড়িতে তো কিছুই নেই, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বিদিশা খুবই বুদ্ধিমতী এবং চালাক ছিল। সে ভাবে, ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন। হয়তো এই বাড়িতেই আমার জীবনের আসল সুখ লুকিয়ে আছে, তাই ঈশ্বর আমাকে এই বাড়িতেই পাঠিয়েছেন। এটা আমার ভাগ্যের একটি অংশ। আমাকে যে কোনোভাবে এই সমস্যা থেকে বের হতে হবে। সে সাহস করে উঠে পড়ল এবং বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই সে পুরো বাড়ি পরিষ্কার করে ফেলল এবং এদিক সেদিক ছড়িয়ে থাকা জিনিসপত্র সঠিকভাবে সাজিয়ে দিল। তারপর সে বিন্তি ঠাকুমার দেওয়া খাটে বসে রহিমের আসার জন্য অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে রাত হয়ে আসছিল, কিন্তু রহিম ও তার বাবা এখনও বাড়ি ফিরে আসেনি। বিদিশা খুবই চিন্তিত হয়ে পড়েছিল। এত বড় বাড়ি এবং এত বড় বাড়িতে সে একা। সে ভয় পেয়ে গিয়েছিল যেন কোনো চোর ডাকাত তার বাড়িতে ঢুকে না পড়ে। তার মাথায় নানা রকম চিন্তা আসতে থাকে। ঠিক তখনই রহিম এবং তার বাবা হাতে খাদ্যশস্যের বস্তা নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তারা দেখে যে তাদের বাড়ির নকশাই সম্পূর্ণ বদলে গিয়েছে। যে বাড়িটি সবসময় নোংরা আবর্জনায় ভরা থাকত, আজ সেটি সোনার মতো চকচক করছিল। এটা দেখে বাবা ও ছেলে দুজনেই খুব খুশি হয়। রহিম রাজার দেওয়া 1.5 কিলো খাদ্যশস্য তার স্ত্রীকে দিয়ে দেয় এবং সে বলে, এই নাও, এটা রান্না করে দাও। বিদিশা 3 জনের জন্য এত কম খাদ্যশস্য দেখে খুবই অবাক হয়ে যায়। তাই সে রহিমকে জিজ্ঞেস করে, এতটুকু খাদ্যশস্য তো 3 জনের জন্য খুব কম। আপনার বেশি পরিমাণ খাদ্যশস্য নিয়ে আসা উচিত ছিল। রাজা আমাদের কাজের বিনিময়ে মাত্র 1.5 কিলো খাদ্যশস্যই দেন। এখন তুমি বলো, আমি বেশি পরিমাণে খাদ্যশস্য কোথা থেকে নিয়ে আসব? আপনারা রাজার প্রাসাদে সারা দিন কাজ করেন এবং তার পরিবর্তে রাজা আপনাদের মাত্র 1.5 কিলো খাদ্যশস্য দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। রাজা আপনাদের সাথে অন্যায় করছেন। কিন্তু বৌমা, আমরা কি বা করতে পারবো? রাজার কথা অমান্য করার সাহস কার আছে? কাল থেকে আপনারা মাত্র 1.5 কিলো শস্য নিয়ে আসবেন না। রাজাকে স্পষ্টভাবে বলে দেবেন, মহারাজ, 1.5 কিলো খাদ্যশস্যে আমাদের পেট ভরে না। আপনার বড় দয়া হবে যদি আপনি আমাদের খাদ্যশস্য 1.5 কিলো থেকে বাড়িয়ে 4 কিলো করে দেন। আর হ্যাঁ, এই সব রাজাকে বলার সময় আপনারা একদম ভয় পাবেন না। যদি রাজা তা করতে অস্বীকার করেন, তাহলে আপনারা সেখানে কাজ করতে স্পষ্টভাবে মানা করে দেবেন। রাজার যদি আপনাদের দরকার হয় তাহলে তিনি আপনাদের কাজে রাখবেন, না হলে রাখবেন না। বিদিশা, তুমি এখনও রাজাকে চেনো না, তাই এমন কথা বলছো। রাজা যদি জানতে পারেন তাহলে তিনি আমাদের সারা জীবনের জন্য কারাগারে বন্দী করে দেবেন। কেন? কেন রাজা আপনাদের কারাগারে বন্দী করে দেবেন? আপনারা তো কোনো অন্যায় কাজ করেননি, কোথাও চুরি ডাকাতিও করেননি, শুধু নিজের হক চাইছেন। তাহলে এতে আপনাদের কিসের ভয়? আর যে নিজের হক চাইতে পারে না, সে জীবনে কিছুই করতে পারে না। রাজা আপনাদের কিছুই করবেন না। এই জন্যই তো আমি বলছি, একবার রাজাকে খাদ্যশস্য বাড়ানোর জন্য অবশ্যই বলবেন। ঠিক আছে বৌমা, যখন তুমি এতটা বলছো তবে আমি রাজাকে অবশ্যই বলবো। এখন তুমি এগুলো রান্না করে দাও। পরের দিন রহিম ও তার বাবা মনোহর দুজনেই রাজমহলে যায় এবং তারপর মনোহর রাজাকে বলে,
মহারাজ, আজ আমি আপনার কাছে খাদ্যশস্য বিষয়ে কথা বলতে এসেছি। সারাদিন কাজ করেও আপনি আমাদের শুধু 1.5 কিলো খাদ্যশস্য দেন। এত কম শস্যে আমাদের দিন চলে না মহারাজ। আমাদের প্রায়ই আধপেট খাবার খেয়ে দিন কাটাতে হয়। তাই আপনার কাছে একটি প্রার্থনা মহারাজ, যদি আপনি আমাদের খাদ্যশস্য 1.5 কিলো থেকে বাড়িয়ে 4 কিলো করে দেন তাহলে বড় দয়া হতো। মনোহর, এই কথা তোমার আগেই বলা উচিত ছিল। ক্ষুধার্ত থাকা ভালো কথা নয়। যদি তোমরা ক্ষুধার্ত থাকো তাহলে কাজ কিভাবে করবে? আমি আজই তোমাদের খাদ্যশস্য 4 কিলো নয় বরং 5 কিলো করে দিচ্ছি। তারপর রাজা মন্ত্রীকে বলে, মন্ত্রী সাহেব, আজ থেকে মনোহরের খাদ্যশস্য 1.5 কিলো থেকে বাড়িয়ে 5 কিলো করে দেওয়া হোক এবং প্রাসাদে যত মজদুর আছে তাদের খাদ্যশস্যের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হোক। রাজার সিদ্ধান্ত শুনে বাবা ছেলে দুজনেই 5 কিলো খাদ্যশস্য নিয়ে খুশি খুশি বাড়ি চলে যায়। যখন বিদিশা রহিমের মাথায় খাদ্যশস্যের বড় বস্তা দেখে, তখন সে বুঝে যায় যে রাজা তাদের কথা মেনে নিয়েছেন। এই বস্তা দেখে মনে হচ্ছে যে রাজা খাদ্যশস্য বাড়িয়ে দিয়েছেন। তিনি কিছু বলেননি তো? না না বৌমা, রাজা আমাদের কিছুই বলেননি। আমরা তো মহারাজের কাছ থেকে শুধু 4 কিলো শস্য চেয়েছিলাম, কিন্তু তিনি তো আমাদের 5 কিলো শস্য দিলেন। আজ থেকে রোজ আমরা আমাদের পরিশ্রমের 5 কিলো শস্য পাব। আমরা অকারণে মহারাজকে ভয় করতাম, কিন্তু মহারাজ তো খুব দয়ালু। আমাদের সাথে সাথে সব মজদুরের শস্যের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। বাড়িতে সবাই খুব খুশি ছিল। মনোহর বিদিশাকে অনেক আশীর্বাদ করে। বিদিশা খুব চালাক ছিল। রাজার দেওয়া শস্য থেকে সে অর্ধেক শস্য বাঁচিয়ে রাখত এবং বাকি অর্ধেক রান্না করত। 2 মাস পর্যন্ত সে তাই করল। তারপর একদিন সে তার শ্বশুরকে বলল, বাবা, আজ আপনি রাজাকে বলুন আমি আমার ছেলের বিয়ে দিয়েছি, এখন আমার পরিবারে 3 সদস্য হয়ে গেছে এবং আপনি আমাদের যে শস্য দেন তাতে আমাদের অনেক কষ্টে দিন চলে। আপনার বড় দয়া হবে যদি আপনি আমাদের শস্য আরও একটু বাড়িয়ে দেন। ঠিক আছে বৌমা, আমি মহারাজকে তাই বলবো। পরের দিন সন্ধ্যায় কাজ শেষ করে দুজন বাবা ছেলে আবার রাজার কাছে যায় এবং রাজাকে বলে, মহারাজ, আমি আমার ছেলে রহিমের বিয়ে দিয়েছি। এখন আমাদের পরিবারে 3 জন সদস্য হয়েছে। যদি আপনি আমাদের শস্যের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে আপনার বড় দয়া হবে। হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করেছ মনোহর, যে রহিমের বিয়ে করিয়ে দিয়েছ। আমি আজই মন্ত্রীকে বলে তোমাদের দেওয়া শস্যের পরিমাণ বাড়িয়ে দেব। দুজন বাবা ও ছেলে 8 কিলো শস্য নিয়ে বাড়ির দিকে রওনা হয়। 8 কিলো শস্য দেখে বিদিশাও খুব খুশি হয়। এখন সে অর্ধেকেরও বেশি শস্য বাঁচিয়ে রাখত এবং বাকিটা রান্না করে দিত। এইভাবে আরও কয়েক মাস চলল। এখন বিদিশা অনেক শস্য জমিয়ে ফেলেছিল। তারপর একদিন সে তার স্বামী এবং শ্বশুরকে বলে, বাবা, আজ থেকে আপনাদের আর রাজমহলে কাজ করতে হবে না। আর কতদিন পর্যন্ত আপনারা সেখানে মজদুরি করে যাবেন? মজদুরি করে শুধু পেট ভরানো যায়। কিন্তু মেয়ে, আমরা যদি মজদুরি না করি তাহলে কি করব? আমরা তো কিছু করতেও পারি না। আপনাদের চিন্তা করতে হবে না। রাজা আপনাদের যেই শস্য দেন আমি তার থেকে কিছু শস্য জমিয়ে রাখতাম। এইভাবে আমি অনেক শস্য জমিয়ে ফেলেছি। আপনারা বাজারে একটি দোকান খুলে নিন এবং সেখানে এই শস্য বিক্রি করুন। বিধাতা চাইলে আমাদের এই ব্যবসা খুব তাড়াতাড়ি ভালো চলতে লাগবে। ঠিক আছে মেয়ে, আমি আজই বাজারে কোনো দোকান দেখে আসি এবং কাল থেকে আমরা সেই দোকানে খাদ্যশস্য বিক্রি শুরু করে দেব। মনোহর বাজারে একটি দোকান ভাড়ায় নিল এবং পরের দিনই খাদ্যশস্য বিক্রি শুরু করে দিল। কয়েকদিনের মধ্যেই তাদের দোকান বেশ ভালো চলতে লাগল। দোকানে সবসময় গ্রাহকের ভিড় লেগেই থাকত। এটা দেখে বাবা ছেলে দুজনেই খুব খুশি হয়। দুজনেই যখনই দোকান থেকে বাড়ি আসতো তখন বাড়ির জন্য কিছু না কিছু জিনিস কিনে নিয়ে আসতো।
একদিন বিদিশা তার বাড়ির বাইরে বসেছিল। তখনই তার নজর পড়ে কোণে পড়ে থাকা একটি সোনার হাড়ের ওপর। সোনার হাড় দেখে বিদিশা অবাক হয়ে যায়। বিদিশা তাড়াতাড়ি হাড়টি তুলে নেয় এবং তাকে বাড়ির এমন জায়গায় রেখে দেয় যেখানে কারো নজর না পড়ে। সেই দিনই পুরো রাজ্যে ডঙ্কা পিটিয়ে ঘোষণা করা হলো যে রানীর হাড় হারিয়ে গেছে। রানীর হাড়ের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। পুরো রাজ্যে সবার মুখে যেন রানীর হাড়ের চর্চা হচ্ছিল। যখন এই খবর বিদিশা শুনতে পায় তখন সে রানীর হাড়ের কথা কারোর সাথে উল্লেখ করল না। এই কারণে রাজা এখনও পর্যন্ত রানীর হাড় খুঁজে পাননি। রাজা খুব বিরক্ত ছিলেন। তিনি মন্ত্রীকে বললেন, মন্ত্রী, হারের বিষয়ে কিছু খবর পেয়েছ কিনা? না মহারাজ, এখনো পর্যন্ত কিছুই খবর পাওয়া যায়নি, কিন্তু হারের খোঁজ চলছে। তাহলে আবার একবার রাজ্যে ডঙ্কা পিটিয়ে ঘোষণা করে দাও যে রানীর হার এখনো পাওয়া যায়নি। যে সেই হার পাবে সে কোনো রকম ভয় ছাড়াই রাজপ্রাসাদে এসে রাজাকে জানাবে। যে সেই হার এনে দেবে তাকে পুরস্কার হিসাবে সে যা চাইবে তাই দেওয়া হবে। মন্ত্রী ডঙ্কা পিটিয়ে আবার পুরো রাজ্যে ঘোষণা করে দেয়, শোনো 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 গ্রামবাসীরা, শোনো শোনো গ্রামবাসীরা, মন দিয়ে শোনো। একটি পাখি রানীর হার নিয়ে উড়ে গেছে। যদি কেউ সেই হার পেয়ে থাকে তাহলে সে নিশ্চিন্ত হয়ে সেই হারটি রাজাকে দিয়ে আসবে। তার পরিবর্তে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। পরের দিন বিদিশা তার শ্বশুর এবং স্বামীকে বলে, আমি শুনেছি যে রানীর হার একটি পাখি নিয়ে উড়ে গেছে এবং রাজা তা খুঁজছেন। আর যে সেই হার খুঁজে পাবে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। রাজা মিথ্যা বলছেন না তো বাবা? না মেয়ে, রাজা কখনো মিথ্যা বলেন না। তিনি যা কিছু বলেন তা পূরণ করেই ছাড়েন। রাজাকে একজন জ্যোতিষী বলেছেন হারটি কোনো বাড়ির সামনে পড়ে আছে। জ্যোতিষী ঠিকই বলেছেন বাবা, রানীর হার আমাদের বাড়ির সামনে পড়েছিল। এখন সেই হার আমার কাছে আছে। আপনি সেই হার নিয়ে গিয়ে রাজাকে দিয়ে আসুন। মনোহর বিদিশার কাছ থেকে সেই হার নিয়ে রাজাকে দিয়ে দেয়। রানীর হার দেখে রাজা খুব খুশি হন। তারপর রাজা মনোহরকে বলেন, মনোহর, আজ আমরা খুব খুশি। শর্ত অনুযায়ী তুমি যা চাও চেয়ে নাও। মনোহর, আমি জানি তুমি সৎ এবং ইমানদার মানুষ, কিন্তু তোমাকে পুরস্কার হিসাবে কিছু না কিছু তো চাইতেই হবে। আমি তোমাকে তোমার সততার পুরস্কার দিতে চাই। ঠিক আছে মহারাজ, যদি আপনি এতটা বলছেন তাহলে প্রথমে আমি বাড়িতে গিয়ে কথা বলে নিই, তারপর আপনাকে জানাবো। ঠিক আছে মনোহর, তুমি নিজের পরিবারের সাথে আলোচনা করে কাল আমাকে জানাবে। মনোহর নিজের বাড়ি চলে যায়। বাড়িতে এসে এসে বিদিশাকে বলে, মেয়ে, মহারাজ আমাকে পুরস্কার দিতে চাইছিলেন, কিন্তু আমি তাকে বলেছি যে বাড়ির লোকেদের সাথে কথা বলে জানাবো। আপনি খুব ভালো করেছেন বাবা। কাল সকালে গিয়ে আপনি রাজাকে বলবেন, আপনি কি আমাকে একটু জমি দিতে পারেন যাতে চাষবাস করে আমি আমার পরিবারের ভালোভাবে ভরণপোষণ করতে পারি? ঠিক আছে মেয়ে, যেমন তুমি বলছো আমি মহারাজকে ঠিক তাই বলবো। পরের দিন মনোহর রাজপ্রাসাদে গিয়ে রাজার সামনে দাঁড়ায়। রাজা মনোহরকে বলেন, বলো মনোহর, তোমার পরিবারের সাথে কি আলোচনা করে এসেছো? মহারাজ, যদি আপনি আমাকে একটু জমি দেন তাহলে আমি তাতে চাষবাস করে আমার পরিবারের ভালোভাবে ভরণপোষণ করতে পারবো। তাহলে আমার এবং আমার ছেলের মজদুরি করারও দরকার পড়বে না। ঠিক আছে মনোহর, আমি আজই মন্ত্রীকে আদেশ দেব যেন তোমাকে 10 বিঘা জমি দেওয়া হয়। আমার আশীর্বাদ রইল, তুমি এই জমিতে চাষবাস করে অনেক উন্নতি করবে। তারপর রাজা মন্ত্রীকে বলে মনোহরকে 10 বিঘা জমি দিয়ে দেন। এখন মনোহর খেতে দিনরাত পরিশ্রম করে এবং রহিম খাদ্যশস্যের দোকান চালায়। কয়েকদিনের মধ্যেই তারা খুব ধনী হয়ে ওঠে।
তখন রহিম বড় একটি বাড়ি কিনে নেয়। এখন তাদের বাড়িতে কোনো অভাব ছিল না। এইভাবে রহিমের বউয়ের বুদ্ধিমত্তা এবং চালাকির কারণে কিছুদিনের মধ্যেই রহিম এবং মনোহরের দারিদ্র্যের দিন ধন সম্পদে বদলে যায়। আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা রবিবার আসবে নতুন গল্প। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।